আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নে আমি একটু বড় করে উপস্থাপন করলাম। তো ওই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন এর মোট পরিমাণ নির্ণয় করো। তো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি মানে কি, ব্যাংক টাকা লেখেনি আমার অ্যাকাউন্টে। এরকম লেনদেনের মধ্যে রয়েছে এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, তো এই চেকের টাকা কিন্তু ব্যাংক লিখতে পারে নাই। আবার ব্যাংক কর্তৃক এই যে জমাকৃত চেক আদায় হয়নি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি, এটাও কিন্তু ব্যাংক আমাদের অ্যাকাউন্টে লিখতে পারে নাই। তাহলে 2 আর 7 এই দুইটা ক নাম্বারের উত্তর। তো যাই আমরা নিয়ে যাই, 2 আর 7 উপরে লিখে রাখলাম। এই 2 আর 7 উপরে লিখে রাখলাম, নিচেরটুকু সমাধান, উপরেরটুকু প্রশ্নের কিছু অংশ লিখে রাখলাম। 2 নম্বরে বলেছে 30,000 টাকা চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটার অর্থ হচ্ছে আমি চেক একজনকে দিয়েছি, সে চেকের টাকা ব্যাংক থেকে তোলেনি, তার মানে কি ব্যাংকে টাকা আমার বেশি আছে। তো এটা যেহেতু ব্যাংক থেকে তোলেনি, ব্যাংক লেখেনি, তাই না, সেজন্য আমরা এটা অন্তর্ভুক্ত করবো এখানে এই 30,000 টাকা। আবার 80,000 টাকা চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তো ব্যাংক যদি আদায় না করে তো ব্যাংকে টাকা লেখা হয়নি, তো এটাও আমরা এখানে লিখব। আমাদের বলেছিল ব্যাংক লেখেনি এরকম টাকার পরিমাণ নির্ণয় করো, তো এই দুটো ব্যাংক লেখেনি। আচ্ছা, ক নাম্বার শেষ। এবার আবার আমরা খ নাম্বারে কী বলেছিল, ব্যাংক সম্বন্ধে বিবরণী করতে। তো ব্যাংক সম্বন্ধে বিবরণী ছক অঙ্কন করলাম, এখানে ব্যাংক সম্বন্ধে বিবরণী করব। তো ব্যাংক সম্বন্ধে বিবরণী করার জন্য আমরা জানি যে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এরকম ছক আঁকলে হয়। এবার উপরে একটা কাজ করি, উপরে লেনদেনগুলি নিয়ে আসি। তো লেনদেনগুলি আমি 2 দিকে ভাগ ভাগ করে লিখে রাখলাম। প্রথমে লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, শেষের ঘরে লিখব 1,60,000 টাকা। এটা প্রশ্ন দেওয়া ছিল, এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল। এবারে এর সাথে কিছু যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলি যোগ করব। এইখানে আমরা পড়ে দেখব কোনগুলি দ্বারা ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে টাকা বেশি আছে, সেগুলি যোগ করব। আর ব্যাংকে যদি কম থাকে তাহলে বিয়োগ করব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয়, তাহলে ব্যাংক সম্বন্ধে বিবরণী করার সময় যদি কোনো কারণে ব্যাংকে টাকা বেশি থাকে তাহলে যোগ করব, আর ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে বিয়োগ করব। তাহলে এখন আমাদের পড়ে পড়ে দেখতে হবে ব্যাংকে কোনটা বেশি আছে, সেগুলি যোগ আগে করব। যেমন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, 2 নাম্বার লেনদেন। এটি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা কিন্তু যোগ হয় নগদান বইয়ের সাথে। কেন যোগ হয়? আমি একটা চেক ইস্যু করেছি, সেই চেকের টাকা ব্যাংক তোলেনি, ব্যাংক থেকে তোলেনি যাকে দিয়েছি চেকটা। তো যেহেতু ব্যাংক থেকে তুলে নেয়নি, উঠায়নি, তাহলে ব্যাংকে টাকা বেশি আছে, সেজন্য যোগের ঘরে লিখব। এরপরে এই যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তো ব্যাংকে টাকা বেশি আছে, তো এটাও যোগ করব। এরপরে এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ সরাসরি আদায়, ব্যাংক প্রাপ্য বিলের অর্থ সরাসরি আদায় করেছে, তো এটাও কিন্তু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এটার ফলে, এটাও আমরা যোগ করব। এরপরে আর তো দেখছি না, এবার কি করব, এখানে দাগ দিয়ে এই 3টা যোগ করে এখানে লিখব। এবার এইটার সাথে এইটা যোগ করে নিচে লিখব, এটার কোনো নাম দিব না। তাহলে যোগ 3টা আইটেম ছিল, আমরা যোগ করেছি। এবার বিয়োগে যাব। বিয়োগে কি কি থাকবে, বিয়োগে ব্যাংকে টাকা কমলে বিয়োগ করব। তাহলে আমরা পড়ে পড়ে দেখব কোনগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে। যেমন এই যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, 3 নম্বর লেনদেন, এটা দ্বারা ব্যাংক জমা কমেছে, তাই এটা বিয়োগ করব। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 55,000 টাকা। তারপরে এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটার ফলেও ব্যাংক জমা কমে, তো এটাও আমরা বিয়োগ করব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কর্তন। এরপরে আর একটা আছে এই যে লাস্টের লেনদেনটা, 80,000 টাকা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারেনি, এইটা কিন্তু বিয়োগ হয় নগদান বইয়ের সাথে। কেন বিয়োগ হয়? আমি একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক এখনও আদায় করতে পারেনি, মানে আমার অ্যাকাউন্টে যোগ করেনি, তার মানে আমার অ্যাকাউন্টে টাকা কম আছে, তাই আমরা এখন বিয়োগ করব। অর্থাৎ আমি যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করেনি, যেহেতু ব্যাংক যোগ করেনি তাহলে আমার ব্যাংক জমা কম আছে, সেজন্য বিয়োগ করব। ওই যে প্রথমেই বলেছি ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে বিয়োগ করব, এটি দ্বারা ব্যাংক জমা কম আছে সেজন্য বিয়োগ করব। এবার এইগুলি যোগ করে শেষের ঘরে লিখব।
এবার এইটার থেকে এটা বিয়োগ করে এখানে দাগ দিব, দিয়ে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করে নিচে লিখব। এটা আমরা নাম দিব, উপরে কী ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর এটার নাম দিব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, উল্টা নাম হবে। এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি। তো খ নাম্বার হয়েছে। আবার গ নাম্বারে সম্ভবত জাবেদা করতে বলেছিল। তো গ নাম্বারে আমরা এই জাবেদা ছক অঙ্কন করলাম, এখানে জাবেদা করব। তো জাবেদা কোনগুলি করতে হবে, আমি সেই লেনদেনগুলি দুই দিকে লিখে রাখলাম। এখানে জাবেদা যদি বলে জাবেদা প্রস্তুত করো, তাহলে আমানতকারীর বইতে যেগুলি লেখা হয়নি সেগুলি নিয়ে জাবেদা করব। যেমন 3 নম্বর লেনদেনে বলেছে ব্যাংক কর্তৃক 55,000 টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তো জাবেদা করার জন্য এখানে তারিখ লিখব। তো ব্যাংক পরিশোধ করেছে, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে অর্থ পরিশোধ, এটার জন্য কী জাবেদা, সেই জাবেদা করব। ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ করা হলে ব্যাংক জমা কমে যায়, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাই আমরা জাবেদা করব প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 55,000, 55,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ। এরপরেরটা আসি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক লভ্যাংশ আদায় করার ফলে আমাদের কি হয়, ব্যাংক জমা বৃদ্ধি পায়। তো ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়ের জাবেদা কি, নর্মাল জাবেদাই মনে করি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটা কী জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট, সেটাই করব। এর দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট, আর লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। টাকা হবে 12,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। পরের লেনদেনটা পড়ি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক যদি চার্জ ধার্য করে তো আমার ব্যাংক জমা কমে যায়। তো ব্যাংক জমা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর ডেবিট হবে কি, এই ব্যাংক চার্জ। তাহলে আমরা জাবেদা লিখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এমনিতেই আমাদের ব্যাংক কর্তৃক চার্জ ধার্য, এটা জাবেদা কিন্তু এটাই সেম জাবেদা, সেই জাবেদাটাই করব। নর্মাল জাবেদা আমরা যখন করি তখন কি করি, ব্যাংক কর্তৃক চার্জ করতাম, এই জাবেদাটাই করি কিন্তু, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো এখানেও তাই করব। আমরা একটি জিনিস মনে করি কি, ব্যাংক সমন্বয় বিবরণ যে জাবেদা মানে আনকমন কিছু বা এক্সেপশনাল কিছু, আসলে সেইটা না। ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি জাবেদা হয়, এটাই তো। আচ্ছা, তো এখন এইখানে আমরা নর্মাল জাবেদায় এই লেনদেনগুলি যদি থাকতো, যে জাবেদা করতাম সেটাই এখানে করব, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা লিখব কত টাকা, এই 1,000 টাকা ব্যাংক চার্জ, ব্যাংক কর্তৃক চার্জ করতেন, ব্যাখ্যায় লিখব। এবার 6 নম্বরে বলেছে প্রাপ্য বিলের অর্থ সরাসরি ব্যাংক আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তো প্রাপ্য বিলের অর্থ ব্যাংক যদি আদায় করে, এটার জন্য জাবেদা ব্যাংক জমা বৃদ্ধি পাবে। তো জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব মানে দেনাদার। তো এখানে টাকার ঘরে টাকা লিখব, এই 20,000 টাকা, 20,000 টাকা। তো এইভাবে আমরা জাবেদা করতে পারি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি একটু বড় করে লিখেছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, ছোটো করে লিখলে বোঝা মুশকিল হয়। তো অন্যান্য আরও বোর্ডের সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।